ছেলেটা বোকাশোকা হলো কিন্তু হ্যান্ডসাম হচ্ছে। কি চলে আসছো? তো আসবো না? তুমি আইসক্রিম খেতে চেয়েছো, আমি না আসলে হয়? বুঝছি, তুমি অনেক কিছু পারো। তাহলে কি আমি পাস? সেটা তো তোমাকে এখন বললে হবে না, তোমাকে আরো অনেক বেশি পরীক্ষা দিতে হবে। এখন তুমি যেখান দিয়ে এসেছো সেখান দিয়ে যাও। ঠিক আছে, তাহলে কি আমি যাব? হ্যাঁ যাও। গেলাম কিন্তু। যাও। ঠিক আছে, তাহলে চলেই যাই। কি কেমন লাগে এখন? খুব তো হিরোদের মতো আসছিল আইসক্রিম দিতে। আইসক্রিম দিতে এসে এখন ধপাস? না, আসলে পা পিছলে পড়ে গেছিলাম। হ্যাঁ সেটাই তো, হিরোদের মতো আসতে গিয়ে কমেডিয়ানদের মতো ধপাস। ভালোই হয়েছে, এখন পা ভেঙে ঘরে বসে থাকো। ভালোই স্যার, আর পিছে পিছে ঘুরতে পারবা না। না না, পা তো ভাঙেনি, একটু মচকে গেছে। ডাক্তার বলেছে গুরুতর কিছু না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোমার পিছনে ঘুরতে পারবো, কোনো সমস্যা নেই। তাই না? হ্যাঁ তাই। ভালোবাসা মানুষের জন্য মানুষ তো কত কি করে, জীবন পর্যন্ত দিয়ে দেয়। আমার তো সামান্য পা মচকে গেছে। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে। আশা করি এখন থেকে তোমার মাথা থেকে সব ভূতগুলো নামবে। আমার মাথায় তো তোমার ভূত আরো চেপেছে। তুমি একটা পাগল। হ্যাঁ, তোমার জন্য। আচ্ছা, তো এখন কি অবস্থা তোমার পায়ের? যন্ত্রণা করছে? একটু আছে, ঠিক হয়ে যাবে। ইস, কেন যে তোমাকে এত রিস্ক নিয়ে আইসক্রিম আনতে বললাম, এখন গিলটি ফিল হচ্ছে। দোষ যখন করেই ফেলেছো, এবার আই লাভ ইউ টু বলে দাও। যেভাবে পিছিয়ে লেগে আছো, মনে হয় না আই লাভ ইউ বলতে আর বেশি দিন লাগবে। আজই করো না। কি অ্যাকসেপ্ট? এত সহজে না, আর একটু দেখি বুঝি চিনি তারপর। ঠিক আছে। আচ্ছা চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিই। না না, সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। তোমার ক্রাশ তোমাকে বলছে বাড়ি পৌঁছে দিবে, আর তুমি ভাব দেখাচ্ছ। না না, তেমন কিছু না। আমি ভাবলাম যে তুমি কেন কষ্ট করে যাবে, এই জন্য আর কি। ঠিক আছে, চলো আমাকে পৌঁছে দাও। ঠিক আছে চলো। ব্যাপার, তোমার বাসায় কেউ থাকে না? না, আমি এখানে একাই থাকি, আমার আপন বলতে কেউ নেই। ও সরি। আরে কিসের সরি, তুমি এখানে বসো তো। না না, আমি বসবো না, আমি চলে যাব। বসো বললাম না, বসো।
আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তুমি আমার বাসায় এসেছো। থাক, এত ব্যস্ত হতে হবে না, আমি চলে যাচ্ছি। চলে যাবে মানে? কি খাবে সেটা বলো। কিছু না। কিছু খাবে না? আচ্ছা, কফি কফি খাবে? না না, আজকে না, অন্য একদিন খাবো। হ্যাঁ, তুমি আমার ছবি দেয়ালে টাঙিয়েছো? হ্যাঁ, তুমি তোমার সব কিছু, আমার ভালোবাসা। তোমার ছবি না দেখলে তোমার সকালটাই শুরু হয় না। পাশে উনিকে? আমার মা। বাহ, মায়ের পাশে আমাকে রেখেছো? কারণ মা তোমাকে খুব পছন্দ করতো। মাই তোমাকে প্রথম পছন্দ করেছিল। কিভাবে? কোথায়? গাজীপুরে। তুমি যখন তোমার ফুপুর বাসায় গিয়েছিলে তখন আমার মা তোমাকে দেখেছিল। তোমার ফুপুদের পাশের গ্রামেই তুমি কম্বল বিতরণ করতে গিয়েছিলে, সেখানে আমার মাও গিয়েছিল। আর তখনই আমার মা তোমাকে অনেক পছন্দ করে। আচ্ছা, তাই তো বলি, চেনা চেনা লাগছে। তারপর? তারপর থেকেই মা আমাকে বলতো, শিকদার সাহেবের মেয়েকে আমার খুব পছন্দ, তোর যদি এমন একটা বউ হতো খুব ভালো মানাবে। মা খুব আফসোস করতো আর আমাকে বোঝাতো। তো কোথায় তোমার মা? আমি তো দেখছি না। মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও, মা মারা যাওয়ার পর থেকেই মায়ের ইচ্ছা পূরণ করার জন্য আমি তোমার পিছনে লেগে আছি। তুমি যদি একবার হ্যাঁ বলে দাও, পৃথিবীর সব প্রাপ্তিগুলো পূর্ণতা পাবে। তার মানে শুধু মায়ের পছন্দের জন্যই আমার পিছনে ঘোরো? না, বিষয়টা তেমন না। আমি যখন তোমাকে প্রথম দেখতে এসেছিলাম তখন তোমাকে আমার খুব পছন্দ হয়। আমি তোমাকে ভালোবেসে ফেলি। আচ্ছা, হয়েছে, আমি তাহলে চলে যাই। আমার উত্তর? এখন না, কালকে সকালে দিব। ঠিক আছে, বাই। শোনো, হুম? লাভ ইউ। কিরে, কি ব্যাপার? মিটমিট করে হাসছিস কেন? কি হয়েছে? না বাবা, এমনি। এমনি না? আমি বলে দেই। এই না না, কি বলবি? আরে বল বল বল। তোমার মেয়ে তো প্রেমে পড়েছে। হোয়াট? তাই নাকি? না না বাবা, এরকম কিছুই না। এই, তোকে আমি বলেছি প্রেমে পড়েছি? আমার মেয়ে প্রেমে পড়েনি, কিন্তু পড়তে যাচ্ছে, তাই তো? না বাবা, এরকম কিছুই না। তার ছেলেটার নাম কি? কি করে? বাবা, ওর নাম রাফি, বিজনেস করে। বাসায় কেউ নেই, ও একাই থাকে। তো একদিন বাসায় ডাক না, দেখা করি। কি বলো, আনবো? হ্যাঁ, আমাকে দেখতে হবে না আমার মেয়ে কার সাথে প্রেম করে, কার সাথে নতুন জীবন বাঁধার চিন্তা করছে, দেখতে হবে না? আচ্ছা ঠিক আছে, আরো কিছুদিন যাক, একটু দেখে শুনে তারপর বাসায় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। কি ভেবেছো? এখানে আসতে বলেছি বলে কি আমি পটে গেছি? না, তেমন কিছু না। তবে তুমি যে আমার উপর একটু নরম হয়েছো সেটা আমি বুঝতে পেরেছি। সত্যি বলতে, আমি কিছু শর্ত নিয়ে এসেছি। যদি তুমি সেগুলো মানতে পারো তাহলে আমি ভেবে দেখবো তোমাকে অ্যাকসেপ্ট করা যায় কিনা। বলো, কি শর্ত? আমার ছোট্ট একটা সংসার হবে, আর সেটা হবে অনেক বেশি গোছানো। আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি সময় দিবে। কখনো সে আমাকে বলতে পারবে না তোমার জন্য আমার কোনো টাইম নেই, আমি ব্যস্ত আছি। প্রত্যেকটা দিন আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। তাহলে তো আমি 100% করতে পারবো, কারণ আমি তো চাকরিজীবী না। আমার নিজের বিজনেস আছে, আমি সেখানে গেলেও কি আর না গেলেও কি, কোনো সমস্যা নেই। আরও আছে, আমার হাজবেন্ড হবে একদম ডিসেন্ট, সহজ সরল একটা মানুষ। কোনো মারামারি কাটাকাটি এসব গ্যাঞ্জামের মধ্যে যাওয়া যাবে না, নো পলিটিক্স। তাহলে তো আমি পাস। আমি খুবই সাধারণ, নো গ্যাঞ্জাম, নো পলিটিক্স। আর হ্যাঁ, অবশ্যই রান্না করা জানতে হবে। প্রত্যেক সপ্তাহে আমাকে একবার করে রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ, আমি পারি তো। ডিম ভাজি করতে পারি, আর খিচুড়ি রান্না করতে পারি। আরও অনেক কিছু পারি না,
তবে শিখে নিব। বুঝতে পেরেছি, মায়ের স্বপ্ন পূরণ করার জন্য একদম উঠে পড়ে লেগেছো। শুধু মায়ের স্বপ্নই নয়, আমি তো তোমাকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছি। বুঝতে পেরেছি। Will you be my lifeline? Yes. এটা তোমার জন্য। তোমার পকেটে রিং ছিল? হ্যাঁ, আগে থেকে ভেবে রেখেছিলাম তুমি যেদিন আমাকে অ্যাকসেপ্ট করবে সেদিন তোমাকে রিংটা দিব। আর আজ সেই মাহেন্দ্রক্ষণ। থ্যাংক ইউ। দিনটা অনেক সুন্দর গেল। তুমি অনেক কেয়ারিং একটা ছেলে। আমি হয়তো অনেক লাকি, তাই তোমাকে পেয়েছি। ইয়ার এমন মাত্রই তো ইয়েস বলেছো। আস্তে আস্তে দিন যত যাবে আমার ভালোবাসা বৃদ্ধি পাবে। জানি না কোনো ভুল করে ফেললাম কিনা, তোমাকে চিনি না, জানি না, ইয়েস বলে ফেললাম। জন্মের পর থেকে কি কেউ কাউকে চেনে? জন্মের পরেই তো সবাই পরিচিত হয়, হয়তো আগে নয়তো পরে। হয়েছে, বুঝেছি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার আম্মু না হয় অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তোমার ফ্যামিলির বাকি সবাই কোথায়? বাকি সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও সরি। ইটস ওকে। তাহলে তো মনে হয় তোমাকে কথা বলতে একাই যেতে হবে আমার বাবার সঙ্গে। হ্যাঁ, আমি একাই যাব, কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, অনেক রাত হয়ে গেছে, আমি তাহলে বাসায় চলে যাই। আচ্ছা, আমি তাহলে তোমাকে রিক্সা ডেকে দিচ্ছি। এই মামা, 8 নম্বর সেক্টর। এ কি, উনি এভাবে পালালো কেন? আমিও তো বুঝতেছি না উনি এভাবে চলে গেল কেন। আমার মনে হয় কি জানো, ওনার টয়লেট চেপেছে। আর ধর, অন্য রিক্সা দেখি সামনে গিয়ে। আরে এটাই হবে। বাবা, বাবা। মা বল। ওই আজকে রাফি আসবে দেখা করতে। ও তাই? কখন? এ তো রওনা দিয়েছে অনেকক্ষণ আগে, মনে হয় চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা আচ্ছা, ও একা আসবে না তার ফ্যামিলি সহ? বাবা, ওর ফ্যামিলিতে কেউ নেই, ওর মা ছিল অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও একাই আসবে। ও, এইরকম একটা ছেলের কাছে তোর বিয়ে দেওয়া কি ঠিক হবে? বাবা, সমস্যার কিছু নেই, অনেক ভালো একটা ছেলে। আমি ওকে অনেকদিন ধরে দেখছি, একদম আমার মনের মতো, অনেক ভদ্র, ইনোসেন্ট। তুমি তুমি দেখলে তোমারও পছন্দ হবে, দেখো তুমি। আচ্ছা আচ্ছা, ওই তো চলে আসছে মনে হয়, আমি দেখছি। যা। আসো। রাফি, উনি আমার বাবা। বাবা, রাফি আসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা, তোমরা তাহলে কথা বলো, আমি চা বানাই। এই বসো। আঙ্কেল কিছু বলবেন? টনি, তুমি
তুমি কেন আমার মেয়েকে টার্গেট করেছো? আঙ্কেল টনি কে? আমি তো রাফি। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার এই চোখ ভুল করতে পারে না। আমি জানি তুমি রাফি নও, তুমি টনি। হ্যাঁ, আমি টনি। কিন্তু আঙ্কেল, আমি এখন ভালো হয়ে গেছি। এখন আমি রাফি। বাবা, বাবা, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ের জীবনটা নষ্ট করো না বাবা। আমি 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 জোর হাত করছি, আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। বাবা প্লিজ। না না আঙ্কেল, এটা আপনি কি করতেছেন? আমি নীলাকে অনেক ভালোবাসি। আমি কেন ওর জীবনটা নষ্ট করব? বাবা, তোমার তোমার কত টাকা লাগবে? আমি দেবো। আমার মেয়ের জীবনের কাছে টাকা কোনো বিষয় না বাবা। তবু আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। দেখেন আঙ্কেল, আমার অতীতটা অনেক অন্ধকার ছিল। আমি টনি নাম শুনলে সবাই অনেক ভয় পেত। কিন্তু আঙ্কেল, আমি সেই লাইফ থেকে অলরেডি সরে এসেছি। আমি আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত নই। মানে রাফি, তুমি কি করতে অতীতে? বাবা কেউ? ওর নাম রাফি নয়, ওর নাম টনি। ও গাজীপুরের অন্যতম মাফিয়া ডন বিক্রম পাঠানের অন্যতম শিষ্য। ওদের নামে এখনো ঢাকা শহর কেঁপে ওঠে। আমি আমি নিজে ওদের শায়েস্তার শিকার। ওদের আস্থানায় 1 সপ্তাহ আমাকে রেখে দিয়েছিল। পরে 50 লাখ টাকা মুক্তিপণ দিয়ে আমি জীবন নিয়ে বাঁচিয়েছিলাম। আঙ্কেল, আমি আসলে একদম চুপ! বের হ আমার বাসা থেকে, বের হ! নীলা, তুমি আমার একটা কথা শোনো। আই চুপ! আমি তোর কোনো কথা শুনবো না, এক্ষুনি বের হ। নীলা, তুই কি বের হবি নাকি পুলিশ ডাকবো? আচ্ছা আচ্ছা, মাথাটা ঠান্ডা করো, আমি চলে যাচ্ছি। আরে বাবা, আমি আসলে বুঝি নাই ওর সরল মানুষের পিছনে এত বড় একটা কালো অন্ধকার জগৎ লুকিয়ে আছে। মা, তুই জানিস না ও কতটা ভয়ানক। আমার চোখের সামনে কতগুলো খুন করেছে, কি নৃশংস সেই দৃশ্য তুই জানিস না মা। মানে তুই এই কটা দিন বাইরে যাস না মা। মা, ও খুবই ডেঞ্জারাস মা। তুমি চিন্তা করো না বাবা, এইসব গুন্ডার কারণে আমি কেন ঘরে বন্দি হয়ে থাকবো? হ্যাঁ, দেশে আইন আছে না, আইন দেখবে সবকিছু। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? একটু দাঁড়া। তুমি আবার কেন আসছো আমার চোখের সামনে? তোমাকে আমি নিষেধ করেছি না? তুমি কি চাও আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিই? নীলা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি কি বলবো তুমি তোমার কথাটা তো শুনবে। আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি একটা ফ্রড, মিথ্যাবাদী। তোমার কোনো কথাই না ট্রাস্টেবল না। লিসা, তুমি চুপ করে আছো কেন? ওকে একটু বলো না আমার কথাটা শুনতে, প্লিজ। লিসা, ও তোকে কি বলতে বলছে? নীলা, সত্যি বলতে রাফি ভাই আমারই পূর্ব পরিচিত, আর আমার কলেজেরই সিনিয়র বড় ভাইয়া। আর রাফি ভাইয়া সত্যি অনেক ভালো হয়ে গেছে রে। আর সে কখনোই আর অপরাধ জগতে নেই, থাকবেও না, তাই না ভাইয়া? হ্যাঁ সত্যি, আমি গুন্ডা মাফিয়া ছিলাম। কলেজ লাইফে থাকতে এগুলোর সাথে আমি জড়িয়ে গিয়েছিলাম। সবাই আমাকে অনেক ভয় পেত। কিন্তু বিশ্বাস করো, আমি আর এখন আর কোনো অন্যায় কিছুর সাথে জড়িত নেই। এই পৃথিবীতে আমার আপন বলতে একজনই ছিল, আমার মা। আমার মা মারা যাওয়ার পর আমি তার ইচ্ছাটা পূরণ করতে চাই। আমার মার ইচ্ছাটা ছিল সে তোমাকে বউ হিসেবে দেখতে চায়, আর তোমার খোঁজ দিতে গিয়ে লিসার সাথে যোগাযোগ করবে। তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোড। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।